মেয়েরা একে একে বিদায় নিল। পারুলের যাত্রাকালে বকুল আসতে বলে, ভুল করিস না শেষদি, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবি তুই? পারুল ঈষৎ কঠিন হাসি হেসে বলে, চোরের সঙ্গে কাড়াকাড়ি করে থালার দখলটা নেবার প্রবৃত্তি নেই। তা বলে তুই কবিতা লেখা ছেড়ে দিবি? অত ভালো লিখতিস। বকিস না। পারুল হেসে ওঠে, শালুক চিনেছে গোপাল ঠাকুর, ভারী তো লেখা, ছেড়ে দিলে পৃথিবীর ভারী লোকসান। পৃথিবী না হোক, তোর নিজের তো অনেক লোকসান। পারুল অন্যদিকে তাকিয়ে বলে, লবণ সমুদ্রে বাড়তি এক মুঠো নুন ফেললে কি তোর বিশেষ হয় বলতো? জীবনটাই তো লোকসানের। কিন্তু শেষদি, অমলবাবু তো... আরে কি মুশকিল, তোদের অমলবাবুর নিন্দে করছি নাকি আমি? মহদ্দাশয় ব্যক্তি, স্ত্রীর একটু আরামায়েশের জন্য ভাড়ার ভেঙে খরচা করতে পারেন, শুধু প্রেমের কবিতা চলবে না। বেশ তো, ভগবানের বিষয় নিয়ে লিখবি? পারুলোর মাথাটায় একটু আদরের নাড়া দিয়ে বলে, ভারী তো লেখা, তার জন্য ভেবে ভেবে মুন্ডুরটা তোর গেল দেখছি। বিদ্যান মুখ্যদের নিয়ে আবার অনেক জ্বালারে। ঈশ্বরী যে মানুষের আদি অনন্তকালের প্রেমাস্পদ, এ ওদের মগজে ঢোকে না। আবেগ আর ব্যাকুলতা, এ দেখলেই তার মধ্যে আষ্টে গন্ধ পায় ওরা। যাকে মরুককে, মাও তো জীবনভর কত কি লিখলেন, তার পরিণাম তো নিজেই বললি। যদিও মার ওই লেখার সম্পর্কে খুব একটা উচ্চ ধারণা ছিল না পারুলের, বরং মার তীব্রতা, মার আবেগ, মার সব বিষয়ে তাল ঠুকে প্রতিবাদ আর বিদ্রোহ করা, এসবকে পারুল খুব অবজ্ঞার চোখেই দেখত। জানত মার লেখাও ওই পর্যায়ের। কাজেই মূল্যবোধ কিছু ছিল না তার সম্বন্ধে, তবু এখন একটু উল্লেখ করল। ব্যর্থতার তুলনা করতে করল উল্লেখ। বকুল চুপ করে থাকল। বকুলের হঠাৎ সেই এক লহমার জন্যে দেখা আগুনের আভা স্পষ্ট হয়ে ওঠা মুখটা মনে পড়ল। সে মুখ পরাজিত সৈনিকের না, অপরাজেয় কাঠিন্যের। আজ পর্যন্ত ঠিক করতে পারেনি বকুল। তা হয়তো পরাজিতেরই। হয়তো সুবর্ণ ওই দেওয়ালের দিকে তাকিয়ে দেওয়ালের লেখা পড়ে না, লেখে শেখা নেই, অদৃশ্য কালিতে লিখে রাখে বঞ্চনা জর্জর পীড়িত আত্মাদের ইতিহাস। না, শুধু তার নিজের কথা নয়, লক্ষ লক্ষ আত্মার কথা। পরবর্তীকাল পড়বে ওই লেখা। কে জানে তখন আবার তার প্রতিক্রিয়ার জন্ম নেবে কিনা আর এক নতুন জাতি, উদ্ধত, অবিনয়ী, অসহিষ্ণু, অসন্তুষ্ট, আত্মকেন্দ্রিক। দেওয়ালের লেখাও তো সিলেটের লেখার মতো একবার লেখা হয়, একবার মোছা হয়। আজ হয়তো এক হৃত সর্বস্ব সৈনিক পরাজয়ের কথা লিখে রেখে যাচ্ছে। আগামীকাল কিন্তু সত্যিই কি তবে এবার যাচ্ছে সুবর্ণলতা? তা নইলে এত ভেঙে পড়েছে কেন? উঠতে যদিও পারে, উঠতে চায় না, বিছানাতেই রাত দিন। মেঝেই মাদুরের ওপর পাতা বিছানা, ঘর মোছা ঝি। জ্ঞানদা এসে বলে, একটু যে উঠতে হবে মা। আগে আগে উঠছিল সুবর্ণ, আজকাল বলে, আর উঠতে পারি না বাবু, পাশ থেকে মুছে নিয়ে যাও। আর মাঝে মাঝে বলে, দক্ষিণের ওই বারান্দায় একটা চিক টাঙিয়ে দিতে, ওখানেই শুতাম। প্রবোধ শুনতে পেয়ে রাগ করে বলে, ওই খোলা বারান্দায় শোবে? এই নিত্যি জ্বর। ঘুষঘুষে জ্বরে খোলা হাওয়া ভালো। সুবর্ণ একটু হেসে বলে, তাছাড়া দক্ষিণের বারান্দায় মোরবার যে বড় স্বাদ আমার। ওসব অলক্ষণে কথা বলো না মেজবু। প্রবোধ গুম হয়ে যায়। সুবর্ণ বলে,
অলক্ষণে কি গো? এখন মরলে জয় জয়কার। যাগ্গে, মরছি না তো, মরবও না, তবে রাত্রিরে কেশে মরি, তোমার ঘুম হয় না। তা কথাটা মিথ্যে নয়। ও দেওয়ালের একেবারে ও প্রান্তে উঁচু খাটে ঝালর দেওয়া বালিশের তাকিয়ায় ঘেরা যে বিছানাটি বড় আরামের শয্যা ছিল, প্রবোধের সেখানে আর নিশ্চিন্তে ঘুমোনো যাচ্ছে না। ওই কাশির শব্দ হলেই কেমন যেন ঘরে টিকতে পারে না প্রবোধ। দরজা খুলে বেরিয়ে দালানের চৌকিতে এসে বসে। তবু প্রতিবাদ করে প্রবোধ, বাহ, শুধু আমার ঘুমটাই বড় হলো, তুমিও তো কেশে কেশে। কিন্তু প্রতিবাদের সুরটা যেন দুর্বল শোনায়। সুবর্ণ দেওয়ালের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, তা নিজেকে তো নিজের কাছ থেকে সরিয়ে নেবার উপায় নেই। আজও আবার সেই কথাই ওঠে, কারণ গত রাত্রে প্রবোধ প্রায় সারা রাতই ভেতর দালানে কাটিয়েছে। তবু আজ সেই সুবর্ণ দক্ষিণের বারান্দায় চিক ফেলার কথা বলে। প্রবোধ পাড়া জানিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এই বকুল, দাদাদের বল মুটে ডেকে আমার খাটখানা ওই ছোট ঘরে নিয়ে যাক, ওখানেই শোবো আমি আজ থেকে। কাশির জন্যে নাকি ঘুমের ব্যাঘাত হয় আমার, তাই একটা রুগী যাবে খোলা বারান্দায় শুতে। ঘরে দাঁড়িয়ে নয়, ঘর থেকে বেরিয়ে চেঁচায়। সুবর্ণ যেন এই চেঁচানিটার দিকেই একটা রহস্যময় ব্যঙ্গ হাসি দৃষ্টিতে তাকিয়ে থাকে। ব্যবস্থাটা করে দিল সুবল, বাবার নয় মার। কোথা থেকে যেন খানতিনেক চিক আর ত্রিপল এনে বারান্দায় ঝুলিয়ে দিয়ে মার বিছানা তুলে নিয়ে গেল সেখানে। নিঃশব্দে সকলের অগোচরে। বলেছিল সুবর্ণ সকলের অগোচরে। সুবর্ণ কি ভেবেছিল হাতে মজুত এই বাক্সটার শিল আমি ভাঙবই? তাই বলেছিল সুবর্ণ, সুবল, কখনো তো কিছু অনুরোধ করিনি বাবা, একটা অনুরোধ রাখবি? দক্ষিণের বারান্দায় মরবার বড় শখ হয়েছে, করে দিবি ব্যবস্থা? সুবল উত্তর দেয়নি, বোঝা যায়নি করবে কি না। কিন্তু খানিক পরেই দেখা যায় বারান্দায় পর্দা ঘিরছে। কেদারবদ্রী ফেরত মাসখানেক বারাণসীতে কাটিয়ে দীর্ঘদিন পরে কলকাতায় ফিরলেন জয়াবতী। আর এসেই দুদিন পরে দেখতে এলেন সুবর্ণকে। দেখলেন নতুন ব্যবস্থা, দেখলেন জীর্ণ অবস্থা। কাছে বসে পড়ে বললেন, মানুষের উপর অভিমান সাজে সুবর্ণ? ইট পাথরের ওপর অভিমান করে নিজেকে শেষ করার বাড়া বোকামি আর কি আছে? সুবর্ণ হেসে বলে, জানোই তো চিরকেলে বোকা, কিন্তু অভিমানটা ইট পাথরের ওপর এ কথা কে বললে? যদি বলি সৃষ্টিকর্তার উপর, তা সে লোকটাও তো ইট পাথর, তবে না চায়। বৌমা বলছিল শরীরের ওপর অবহেলা করে করেই নাকি রোগটি বাঁধিয়েছ। ওরা মা বলে ব্যস্ত হয়, তাই ও কথা বলে। মরণকালে তো একটা কিছু হবেই, তা কালটাকে তো স্বেচ্ছায় ত্বরান্বিত করছিস। শুনলাম ওষুধ খাস না, পথ্যি খাস না, বউরা সেবা যত্ন করতে এলে নিস না। এটা তো ঠিক নয় ভাই। সুবর্ণর ব্যাধি ম্লান চোখ দুটো একবার জ্বলে উঠল, তারপর ছায়া হয়ে গেল। বলল, ওই তো বললাম চিরকেলে বোকা। জয়াবতী বললেন, তা তো জানি, সংসারে যে পুরো খাঁটিতে কাজ চলে না, ন্যায় আর অন্যায়, সত্যিতে আর মিথ্যেতে আপোষ করে নেওয়া ভিন্ন যে সংসার অচল, এ কথা তো কখনো বুঝিয়ে পারিনি তোকে। কিন্তু আমি বেঁচে থাকতে নাইবা সরে পড়লি। একজন তো কোন কালে ফেলে চলে গেছে, তুই গেলে যে একেবারে নির্বান্ধব। সুবর্ণ সেই দীর্ঘ কালো চোখ দুটো কোটরে বসে গেছে, তবু বুঝি সে চোখ
আজও কথা বলতে ভুলে যায়নি। তাই চোখের কথার সঙ্গে মুখের কথাও মেশায় সুবর্ণ। যে ফেলে চলে গেছে সে তোমাকে আজও ভরে রেখেছে জয়াদি। তোমার নির্বান্ধব হবার ভয় নেই। বুঝলাম, খুব জ্ঞান দিলি। তবু দুটো মনের কথা বলারও তো সঙ্গী দরকার। আর তুই কি শেষটা হার মেনে চলে যাবি? পণ ছিল হার মানব না, কিন্তু সৃষ্টিকর্তার যে সুবর্ণর ওপর বড় আক্রোশ, আর পারছি না। সেবা যত্নের কথা বলছো জয়াদি? সে যা করতে আসে কেউ কি অন্তর থেকে করে? সবই লোক দেখানো। জয়াবতী হেসে ফেললেন, বললেন, চোখে যেটা দেখা যায় সেটাই দেখতে হয় সুবর্ণ। অন্তরটা দেখতে যাওয়া বিধাতার বিধানের ব্যতিক্রম। সুবর্ণ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, থাক জয়াদি, ও নিয়ে তর্ক করা বৃথা। এ কাঠামোয় নতুন করে আর কিচ্ছু হবে না। তার চাইতে তুমি যা সব দেখে এলে তার কথাই বলো। জয়াবতী ক্ষুব্ধ গলায় বলেন, সে আর বিশদ করে বলতে ইচ্ছে নেই সুবর্ণ। তোর কাছে চিরকেলের লজ্জা রয়ে গেল আমার। তীর্থ করছি না রাত দিন অপরাধের ভারে, মরমে মরে থাকছি। ও মা, শোনো কথা। সুবর্ণ কথা চাপা দিতে চেষ্টা করে, কিন্তু জয়াবতী কথাটা শেষ করেন। শুধু আমি একা হলে তোকে ফেলে চলে যাওয়ার কথা ভাবতেও পারতাম না, কিন্তু দল বড় ভয়ানক জিনিস। ও জিনিসের মায়া থাকে না, মমতা থাকে না, চক্ষু লজ্জা থাকে না। যাব না বললে খেয়ে ফেলতো আমায়। আমিও তো উচ্চকি। সুবর্ণ বলে, যাবে না? কি বলো? তীর্থ বলে কথা, মহাতীর্থ। জীবনে দুবার সুযোগ আসে না। আমার ভাগ্য আমায়, হ্যাঁ, এই একটা জায়গা যেখানে সুবর্ণ সাধারণ মানুষের মতো কথা কয়, ভাগ্য নিয়ে আক্ষেপ করে। ঠাকুরপোর অসুখ যে শক্ত নয় সে আমি বুঝেছিলাম। জয়াবতী একটু চুপ করে থেকে বলেন, তবু যাওয়া আটকাতো না যদি ছেলেরা প্রতিকূল না হতো। সুবর্ণ হঠাৎ হেসে ওঠে, খাপছাড়া, ভাঙা ভাঙা। শোনো কথা, জন্মলগ্নই যার প্রতিকূল, তার আবার কে অনুকূল হবে? তাই এইটাই হয়তো ঠিক কথা। জন্মলগ্ন নাকি তার রাশি নক্ষত্রের সৈন্য সামন্ত নিয়ে আজীবন তাড়া করে বেড়ায় মানুষকে। এটা একটা অঙ্কশাস্ত্রের কথা। কথায় ছেদ পড়ল। এক হাতে গেলাস, এক হাতে রেকাবি নিয়ে ঘরে ঢুকল ভানুর বউ। সহাস্যে বলল, জেঠিমা তীর্থ থেকে ফিরেছেন? আজ কিন্তু আপনাকে জল না খাইয়ে ছাড়ব না। দেখুন, আমি তসর কাপড় পরে পাথরের বাসনে করে নিয়ে এসেছি। জয়াবতী স্মিত মুখে বলেন, না জিজ্ঞেস করে এসব করতে গেলে কেন গো পাগলি মেয়ে? আজ যে আমার শঙ্কটা, আমি কিছু খাবো না তো। কিছু খাবেন না? না গো মা জননী, কিছু না। দেখো দেখি, শুধু শুধু কষ্ট পেলে। দুঃখের আর অবধি থাকে না বড় বৌমার, ম্লান মুখে চলে যায়। চলে গেলে সুবর্ণ বলে, তুমি তো বেশ অভিনয় করতে পারো জয়াদি। জয়াবতী হেসে বলেন, উপায় কি? জগৎটাই তো থিয়েটারই। তুমি অভিনয় করতে পারলে না বলেই হেরে পড়লে। সুবর্ণলতা আস্তে ওর হাতটা মুঠোয় চেপে ঈষৎ চাপ দিয়ে বলে, হেরেছি, কিন্তু হার মানিনি। জয়াবতী উঠছিলেন, প্রবোধ এসে দাঁড়ালো, হইচই করে বলে উঠল, এই যে নতুন বৌঠান, তীর্থ তীর্থ হলো? ভালো ভালো, তা দেখছেন তো আপনার শরীরের অবস্থা। অথচ এ পুড়িয়ে ওষুধ খাবে না, সেবা যত্ন নেবে না, আবার ওই খোলা জায়গায় এসেই শোয়া।
নিজের দোষেই প্রাণটা খোয়াবে মানুষটা। সুবর্ণলতা হঠাৎ দারুণ কাশতে থাকে, থামতেই চায় না। প্রবোধ ভয়ার্ত মুখে চেঁচিয়ে ওঠে, এই বকুল, কোথায় আছিস সব? রোগা মানুষ, একটু জলও। আচ্ছা, আমি দেখছি বলে বোধ করি নিজেই জলের চেষ্টায় বেরিয়ে যায়। গঙ্গার জল কত বাড়ল, পৃথিবীর গতি কত বদলালো, তবু সামাজিকতার লৌহ নিগড় থেকে ছুটি নেয় না বুড়ো বুড়িরা। শ্যামাসুন্দরীকে এখন কেউ সামাজিকতা করল না বলে নিন্দে করবে না, তবু তিনি কানুর খোকা হয়েছে শুনে রূপোর ঝিনুক পাটি নিয়ে মুখ দেখতে এলেন। অর্থাৎ চিরকাল যা করে এসেছেন তাই করবেন। সবাই বকতে লাগলো। উনি বললেন, তা হোক তা হোক, প্রবোধের এই প্রথম পুত্তুর, বড় নাতব তো প্রথম মেয়েই দেখিয়েছে। পৌত্তুর তাই বটে, জিনিসটা আরাধনার, অথচ সুবর্ণলতা বেহুশ হয়ে বসেছিল। সোনার হার দিয়ে মুখ দেখার যার কথা, নিজেই ত্রুটি দেখে না সুবর্ণ, কেবল পরের ত্রুটিই টের পায়। সে যাক, শ্যামাসুন্দরী ছানি পড়ে আশার চোখেও অবস্থাটা ধরা পড়ল। প্রবোধকে ডেকে বললেন কথাটা। বৌমার কি হাল প্রবোধ? ডাক্তার বলতে কিছু দেখিয়েছ? প্রবোধ মাথা চুলকে বলে, ডাক্তার বলতে মানে পাড়ার একজন খুব ভালো হোমিওপ্যাথ, তার কাছ থেকেই ওষুধ নিয়ে দিয়েছিলাম, কিন্তু খেলেই না ওষুধ, পড়ে থাকলো চিরকালের জেদি তো। ওই মনের গুণেই কখনো শান্তি পেল না। তুমি তো দেখছো মামি, চিরটাকাল সাধ্যের অতিরিক্ত করলাম, তবু কখনো মন উঠল না। শ্যামাসুন্দরী ব্যস্ত গলায় বলেন, আহা, মন মন করেই বা দোষ দিচ্ছ কেন বাবা? মানুষের দেহেই কি ব্যাধি হয় না? শ্যামাসুন্দরী চলে যেতেই প্রবোধ পাড়ার ব্রজেন কবিরাজকে ডেকে আনল। সুবর্ণলতাকে উদ্দেশ্য করে দরাজ গলায় বললেন, এই যে কবিরাজ মশাই এসেছেন, নাও এখন বলো তোমার অসুখটা কি? এদের দেখে চমকে উঠে বসে মাথায় কাপড় টেনে দিয়েছিল সুবর্ণ। কবিরাজ মশাই, কই দেখি তোমার হাতটা বলে নিজের হস্ত প্রসারণ করতেই দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনাকে অকারণ কষ্ট দেওয়া হলো কবিরাজ মশাই, কোথাও কোনো অসুখ নেই আমার। কবিরাজ পাড়ার লোক, সমীহ কম। প্রবোধ তেরিক্ষি গলায় বলে ওঠে, অসুখ নেই, অথচ সমানে শুনছি ঘুসঘুসে জ্বর, কেশে কেশে অস্থির। সুবর্ণলতা মাথা নেড়ে বলে, ও কিছু না। কিছু না বলে তো জেদটি দেখাচ্ছ, এদিকে আত্মীয় স্বজন এসে আমায় গালমন্দ করে যায়। কবিরাজ মশাই যখন এসেইছেন, একবার না হয় দেখেই যান না, খামোকা দিন দিন শুকিয়েই বা যাচ্ছ কেন? সেটাও তো দেখা দরকার। সুবর্ণলতা আরও দৃঢ় গলায় বলে, না, দরকার নেই, আপনাকে বৃথা কষ্ট দেওয়া হলো কবিরাজ মশাই, আপনি আসুন গিয়ে, অর্থাৎ আপনি বিদায় হন। এমনি করে একদিন কুলপুরোহিতকে তাড়িয়েছিল। ব্রজেন কবিরাজ ফর্সা মানুষ, আরক্ত মুখটা আরও আরক্ত করে বলেন, বাড়িতে পরামর্শ করে তবে ডাক্তার বৌদিকে কল দিতে হয় প্রবোধবাবু। প্রবোধবাবু ঘাড় হেঁট করে সঙ্গে সঙ্গে নেমে যান। কবিরাজ এসেছিলেন, দেখানো হয়নি কেন? বহুকাল আগে যে বাড়ি ছেড়ে এসেছে ভানু, আজও অবিকল সে বাড়ির একজনের মতো মুখভঙ্গিমায় বলে উঠল, এটার মানে? সুবর্ণলতা সে মুখের দিকে মুখ ফিরিয়ে বলল, দরকার নেই বলে? দরকার আছে কি নেই সেটা চিকিৎসকের বিবেচনার ওপর ছেড়ে দিলেই ভালো হতো না? সুবর্ণ উঠে বসল, স্থির গলায় বলল, সেই ভালোটা অবশ্যই তোমাদের।
কিন্তু বলতে পারো আজীবন কেবলমাত্র তোমাদের ভালোটাই ঘটবে কেন পৃথিবীতে? কবরেজের মতো মুখ করে ভানুও উঠে গেল, বলে গেল, সংসারে অশান্তির আগুন জ্বলাটাই এখন প্রধান কাজ হয়েছে তোমার। আর এখনই বা কেন, চিরকালই। খাতার নিচে চিরদিনের মতো ঢেরা টেনে দিয়ে চলে গেল বলেই মনে হলো। আশ্চর্য, একটা মানুষ শুধু মনের দোষেই খা করল সবাইকে। রোগ হয়নি বলে কবরেজ তাড়ালি, অথচ চিরশয্যা পেতে শুয়ে আছে। মানেটা কি? তা মানেটা আবিষ্কার করে বউরা, চুপি চুপি বলা বলি করে সেটা তারা। দেখতেই তো পাওয়া যাচ্ছে রোগটা ভালো নয়, কাশি রোগ, ছোঁয়াচে রোগ, তবু ডাক্তার কবিরাজ দেখালেই তো হাতে নাতে ধরা পড়া। মেয়ের বিয়ে দিতে বেগ পেতে হবে, তাই তবু মানে একটা আবিষ্কার করেছে তারা, যেটির মধ্যে সুবর্ণলতার সদ্বুদ্ধি আর সংসারের প্রতি শুভেচ্ছা দেখতে পেয়েছে তারা। পরের মেয়ে হয়েও পেয়েছে। বরং কানুর বউ এটাও বলেছে, অতিরিক্ত অভিমানী মানুষ, অথচ বাবা একেবারে অন্য ধরনের। কিন্তু এসব তো তারা সুবর্ণলতার সামনে বলে না, যে সুবর্ণলতা টের পাবে। তাকে কেবলমাত্র মন্দবুদ্ধি ছাড়াও অন্য কিছু ভাবে কেউ কেউ। তড়িঘড়ি রোগ নয়, তাই হুড়মুড়িয়ে দেখতে আসার কথা নয়। তবু চন্দন আজকাল মাঝে মাঝেই আসে। শ্বশুরবাড়িতে মনোমালিন্য হয়েছে, তাই ছুতো করে পালিয়ে আসে। এসে মার কাছে বসে খানিকটা কুশল প্রশ্ন আর খানিকটা হা হুতাশ করে উঠে যায়। থিয়েটার দেখার ঝোঁকটা প্রবল তার। সে ব্যবস্থা করতেই ভাজেদের কাছে আসা। ওখান থেকে যেতে গেলেই তো এক পাল যা ননদের টিকিটের দাম গুনতে হবে। ভেতরে যতই মনোমালিন্য থাক, বাইরের সৌষ্ঠব না রাখলে চলে না। এখানে তো বালাই নেই, বউ দুটোকে নাচালেই হয়ে যায় ব্যবস্থা। গিন্নি বান্নি একটা ননদ সঙ্গে যাচ্ছে দেখলে আপত্তি করে না বরেরা। 26-27 বছর বয়স তো হলো চন্দনের, ঝিয়ের সঙ্গে চলেই যায়। টিকিট কেনার ঝামেলা ঝিকে দিয়ে মেটে। থিয়েটার দেখে রাত্রের খাওয়া দাওয়া সেরে তবেই বিদায় গ্রহণ। কদাচ চাপাও এসে জোটে, তবে তার ফুরসত কম। শ্বশুরবাড়িতে ভারী শাসন। চন্দন এসেছিল, যাবার সময় আবার মার কাছে একটু বসে গায়ে পায়ে হাত বুলিয়ে বিদায় নেয় চন্দন। একটা নিঃশ্বাস ফেলে বলে, আবার সময় পেলেই আসবো মা। সুবর্ণলতা মেয়ের কথার উত্তর দেয় না। কাছে দাঁড়িয়ে থাকা কানুর দিকে তাকিয়ে বলে, ওদের সব বলে দিও কানু, আমার মরার আগে আর কারুর আসার দরকার নেই, মরলে যেন আসে। বলল এই কথা? মরতে বসেও স্বভাব চায়নি? পেটের মেয়েকে এই অপমান করল? মানুষকে অপমান করে করে ওটাই যেন পেশা হয়ে গেছে ওর। কিন্তু মেয়ে বলে তো এই অপমানটা নীরবে হজম করতে পারে না চন্দন। ভাবতে পারে না রোগা মানুষের কথা ধর্তব্য নয়। সেও আচ্ছা মনে থাকবে বলে গড়গটিয়ে গিয়ে গাড়িতে ওঠে। কানুক পিছু পিছু যায় পৌঁছতে। পরদিন খবরটা চাপার কাছে পৌঁছে যায় এবং বহুবার বলা কথাটাই বারবার বলে দুজনে, আমরা সতীনছি, আসল মেয়ে পারুলবালা আর বকুলবালা। তদবধি মায়ের আদেশ পালন করেই চলছিল তারা, আসছিল না। কিন্তু মরতে যে বড় বেশি বিলম্ব করল সুবর্ণলতা। কানুর ছেলের অন্নপ্রাশন ঠেকিয়ে ঠেকিয়ে 8 মাসে তুলেও যখন বিছানা থেকে তোলা গেল না সুবর্ণলতাকে, তখন প্রবোধ নিজেই হাল ধরে ঘটার আয়োজন করল। নইলে লোকসমাজে যে মুখ থাকে না।
সেই সময় অনেক সাধ্য সাধনা করে মেয়েদের নিয়ে এলো প্রবোধ। তারা আমোদ আহ্লাদে যোগ দিলেও মার কাছে ভার ভার হয়েই থাকল। শুধু যা একটু প্রণাম, তাও তো শোয়া মানুষকে প্রণাম নিষেধ। বকুল বেচারা একবার দিদিদের দিকে আর একবার মার দিকে ছুটোছুটি করতে লাগলো, পাছে কোনো এক পক্ষ চিরদিনের মতো বেঁকে বসে। কিন্তু বকুলের পরীক্ষা, বকুলের জলপানি পাওয়া, তার কি হলো? কিন্তু সে দুঃখের কথা থাক, পড়ার এগুলো কই তার? সুবর্ণই কারণ। সুবর্ণলতা পৃথিবীর দিক থেকে পিঠ ফিরিয়েছে, তবু যা বকুলকেই এখনও খুব ঠেলে সরায়নি। বকুল যদি দুধটা সাবুটা এনে দাঁড়ায়, হাত বাড়িয়ে নেয়, আর কেউ আনলে তো বলে রেখে যাও, খাবো। তবু মাঝে মাঝে সুবর্ণ খোঁজ নেয়। তার লেখাপড়ার কি হলো? মাস্টারকে বিদায় দিয়ে দিয়েছে বুঝি? বকুল মনে মনে বলে, ভগবান, মিথ্যে কথায় দোষ নিও না। মুখে বলে, অসুখ করেছে মাস্টার মশাই। সুবর্ণ আর কথা বলে না, চোখটা বোঝে, বুঝতে পারা যাচ্ছে এবার শেষ হয়ে আসছে। যে মানুষ চিরটা দিন শুধু কথাই বলেছে, আর বলবো না প্রতিজ্ঞা করেও না বলে পারেনি, শুধু সংসারটি নিয়েই নয়, দেশ নিয়ে, দশ নিয়ে, সমাজ নিয়ে, সভ্যতা নিয়ে, রাজনীতি, ধর্ম, নীতি, পুরাণ, উপপুরাণ, সব কিছু নিয়ে কথা বলেছে। আর অপর কেউ তার বিপরীত কথা বললে তাল ঠুকে তর্ক করেছে। সে মানুষের যখন কথায় বিতৃষ্ণা এসেছে, তখন আর আশা করার কিচ্ছু নেই। নেশাখোরের কাল সন্নিকট ধরা যায় তখন, যখন তার নেশার বস্তুটায় অনাসক্তি আসে। সুবর্ণলতার কথা নেই, এই অস্বস্তিকর অবস্থাটা নিয়ে ছটপটিয়ে বেড়ায় তার চিরদিনের সব দুর্বাক্যের শ্রোতা, সব অভিযোগের আসামি। কালীঘাটে পুজো মানত করে আসে সে, ঠনঠনিয়া কালীর খাড়া জল চেয়ে নিয়ে আসে। মাটির ভাঁড়টা বিছানার অদূরে নামিয়ে রেখে ভাঙা ভাঙা কাঁদো কাঁদো গলায় বলে, এটুকু মাথায় বলিয়ে খেয়ে ফেলো দেখি, কষ্টের উপশম হবে। উপশম হবে? সুবর্ণ বলে, রাখো, রেখে দাও। বেশিক্ষণ ওই রোগীর সামনে বসে থাকতে পারে না প্রবোধ, আসে যায়। আবার ঘুরে এসে বলে, অভক্তি করো না মেজবু, একেবারে সদ্য খাড়া ধোয়া। সুবর্ণ একদিন উঠে বসে হাত বাড়িয়ে নিল জলটা। অনেকদিন পরে একটু হেসে বলল, তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? তা প্রবোধ চমকে গেল বই কি, ভালোবাসার কথা তুলেছে সুবর্ণ। চমকে গিয়ে এদিক ওদিক তাকালো, ধারে কাছে কেউ আছে কিনা দেখল, তারপর কাছে সরে এসে কাঁদো কাঁদো ব্যাকুল গলায় উত্তর দিল, এতদিন পরে এই প্রশ্ন তুমি করছো আমায়? মুখ ফুটে বলতে হবে সে কথা? না, সত্যিই সুবর্ণ বদলে গেছে। হয়তো সুবর্ণ পৃথিবীকে ক্ষমা করে যাবে সংকল্প করেছে, তাই বলে উঠল না। না, মুখ ফুটে বলতে হবে না বটে, সারা জীবন কাঁটা ফুটিয়ে ফুটিয়েই তো সেটা জানান দিয়ে এসেছ। সুবর্ণ শুধু আর একটু হাসল, তারপর বলল, না, বলতে হবে না অবশ্যই, তবে ভালোই যখন বাসো, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো না। শেষ ইচ্ছে? প্রবোধ গেঞ্জিটা খুলে চোখ মোছে, তারপর বলে ওঠে, 100টা ইচ্ছের কথা বলো না তুমি মেজবউ। 100টা মনে আসছে না, আপাতত একটাই বলছি, মেজ ঠাকুরঝিকে একবার দেখতে ইচ্ছে করে। মেজ ঠাকুরঝি? তার মানে সুবালা? প্রবোধ যেন শূন্য থেকে আছাড় খায়। মেয়ে নয়, জামাই নয়, নাতি নাতনি নয়, ভাই ভাইপো নয়, দেখতে ইচ্ছে করে কিনা মেজ ঠাকুরঝিকে? তাজ্জব! তা তাজ্জব করাই পেশাওর বটে। বেশ,
সেটাই হবে, তরবর করে বলে উঠল প্রবোধ। এমন একটা আজগুবি ইচ্ছেই যখন হয়েছে তোমার, তা সেই ব্যবস্থাই করছি। প্রবোধের কথাটা অযৌক্তিক নয়। যে শুনল সুবর্ণ শেষ ইচ্ছে অবাকই হলো। আজগুবি ছাড়া আর কি? এত দেশ থাকতে 4টে ননদের মধ্যে কার একটা ননদকে দেখব, এই হলো একটা মানুষের জীবনের শেষ ইচ্ছে? এই আবদারটুকু করেছে মুখ ফুটে। তাও যদি সমবয়সী ননদ হতো, তাও যদি জল জলাট অবস্থার হতো। হাস্যকর, কিন্তু অভাগার ভাগ্যে বুঝি তুচ্ছ দুর্লভ। সেখানেও তো মস্ত বাধা। সুবালা যে তার শেষ দিকের মেয়েগুলোকে ঝপাঝপ যা তা বিয়ে দিচ্ছে। একটাকে চক্রবর্তীর ঘরে, একটাকে ঘোষালের ঘরে, একটাকে নাকি বারেন্দ্রর ঘরে। আবার শোনা যাচ্ছে ছোটটাকেও নাকি ওই রকম কি একটা ঘরে দেবে বলে তোড়জোড় করছে। শহুরে নয়, ফ্যাশনি নয়, পয়সাওয়ালা নয়, তবু এত সাহস দেশে গ্রামে বসে এত স্বেচ্ছাচার। মরুকগে, যে যা খুশি করুকগে। ছেলে মেয়ের বিয়েতে পোস্টে একটা পত্তর দেওয়া ছাড়া যোগাযোগই তো ছিল না। কেউ ওই রাবণের গোষ্ঠীকে এসো বসো বলে ডাকবে? আসতে যেতে ভাড়া গুনতেই তো ফতুর হতে হবে। সবাই ভেবে রেখেছিল অতএব এই পত্তরখানাও এবার বন্ধ করতে হবে। কিন্তু এখন আবার এই সমস্যা। অথচ ঝপ করে কথা দিয়ে ফেলা হয়েছে মৃত্যু পথযাত্রিনীর কাছে। তার উপায়? এ সমস্যার সমাধান করল কানু। বলল, এ তো আর আপনি কোনো সামাজিক কাজে আসছেন না বাবা, এতে আর কি হচ্ছে? মা যখন মুখ ফুটে বলেছেন। ছেলের সমর্থন পেয়ে ভরসা পেল কানুর বাবা। অতএব সুবালা এলো। আনতে গেল ও বাড়ির বুদো, যে নাকি আশেপাশেই সকলের ছাই ফেলতে ভাঙাগুলো। কারে পড়ে প্রবোধ নিজে খরচাপত্তর করে নিয়ে অনুরোধ করে এলো তাকে। মেজ চিঠির শেষ অবস্থা, তোমায় দেখতে হচ্ছে। এ খবর শুনে পর্যন্তই সেই যে কান্না শুরু করেছিল সুবালা, সে আর থামেই না। চোখ মুছে মুছে আঁচলটা তার ভিজে সপসপে হয়ে উঠেছে। চোখ দুটো ফুলে লাল, আরও দুটো দাঁত পড়ে সারা মুখটাই যেন তার আজকাল হাস্যকর বিকৃতির একটা প্রতীক। কেঁদে আরও কিম্ভূত। বাড়ি ঢুকেই প্রবোধের পায়ে একটা প্রণাম ঠুকে উতলে উঠে বলে, আছে? প্রবোধ উঠলে বলে, আছে এখনো, আর বেশি দিন থাকবে না। বেশিক্ষণ নয়, বেশি দিন, তবু ভালো, জ্ঞানে আছে, তা টনটনে। ঠাকুর রক্ষে করো। কথা টথা বলছে, বলছে অল্প অল্প। অতএব একটু ঠান্ডা হয় সুবালা, চোখে মুখে জল দিয়ে রোগিণীর কাছে যাবার জন্য প্রস্তুত হয়। প্রবোধ কড়া গলায় বলে, মেয়েগুলোর অঘরে কুঘরে বিয়ে দিচ্ছিস শুনলাম। সুবালা ওর স্বভাবে কান্নায় ফোলা চোখেও হেসে ফেলে। অঘর কুঘর নয় মেজদা, তবে স্বঘর নয়। তার মানেই তাই? তাই মতিচ্ছন্নের কারণ? কারণ আর কি? সুবালা দিব্যির সপ্রতিভ গলায় বলে, অভাবেই স্বভাব নষ্ট। হাতে নেই কানা করি, ঘরে এক গণ্ডা বিয়ের যোগ্যী মেয়ে। নিচু ঘরেরা অমনি হাতেই নিয়ে গেল। গলায় দড়ি তোর, এর চেয়ে মেয়েগুলোর গলায় পাথর বেঁধে পুকুরে ফেলে দিলেই হতো। সুবালা শিউরে উঠে বলে, দুগ্গা দুগ্গা, কি যে বলো মেজদা! আমার কুলিনগিরিটা ওদের প্রাণের থেকে বড় হলো। ভালো ঘরে পড়েছে, খেয়ে পড়ে সুখে আছে, এই সুখ। তাতে লোকে আমায় এক ঘরে করে করুক। বোনের সম্পর্কে কোনো কালেও কোনো দায়িত্ববোধ না থাকলেও তার এই দুঃসাহসী কথায় খিঁচিয়ে ওঠে দাদা। এক ঘরে করে করুক, ভারী পুরুষার্থ হলো। অমূল্যটাও বুঝি এমনি গাড়ল হয়ে গেছে আজকাল। সুবালা এ অপমান গায়ে মাখে না। শালা ভগ্নিপতির সম্পর্ক বলেই
থাকেই এমন। সুবালা তাই হেসে বলে, তা যা বলো, মোট কথা নিজের কুলের বড়াইটি নিয়ে বসে থাকবো, ওদের মুখ চাইব না, এত স্বার্থপর হতে পারলাম না মেজদা। স্বঘরের কেউ কি আমার মুখ চাইল? আর আমার এসব কুটুমরা একেবারে পায়ের কাদা। যাগে বাবা ওসব কথা, এখন যাকে দেখতে এসছি বাড়ি তো খাসা করেছ, মেজ বইয়েরই ভাগ্যে নেই। আর একবার উতলে ওঠে সুবালা, আর একবার সে জল ঘষে ঘষে মুছে ফেলে দোতলায় উঠে যায় মেজদার পিছু পিছু। কেঁদেই বলল। সুবর্ণ বহুদিন পরে ভারী মিষ্টি হাসি হাসে, মুখের লাবণ্যের কিছুই অবশিষ্ট নেই, তবু কাঠামোটা আছে, সেই কাঠামোখানাই যেন উজ্জ্বল দেখায়। সুবালা এসেই ওর বিছানার ধার চেপে বসেছিল। সুবর্ণ নিষেধ করেনি। সুবর্ণ তার একখানা হাত নিজের হাতে তুলে নিয়েছিল। সুবালার কান্না দেখে সেই হাতে একটি নিবিড় গভীর চাপ দিয়ে মিষ্টি হেসে বলে, কেঁদেই বলো, ভালো থাকতে আমি মরতেও একবারও এলাম না। বুঝে আসা গলায় আক্ষেপ করে সুবালা। অন্যকে অভিযোগ করে না, বলে না, এত ছেলে মেয়ের বিয়ে হলো, একবার আনলে না আমার। ও অভিযুক্ত করল নিজেকে, ভালো থাকতে একবার এলাম না আমি। সুবর্ণ হাতে ধরা হাতটায় আর একটু চাপ দিয়ে বলে, তোমার মতন মনটা যদি সবাইয়ের হতো মেজ ঠাকুরছি, কাউকে দোষ দেওয়া নেই, কাউকে কোনো অভিযোগ নেই, সুন্দর। তারপর জিজ্ঞেস করে ওর ছেলে মেয়েদের কথা, কে কত বড় হলো, কার কার বিয়ে হলো, কিন্তু উত্তরের দিকে কি মন ছিল সুবর্ণর? প্রশ্ন করছিল শুধু। উপযুক্ত প্রশ্নের অভাবে এ কথা সে কথার পর হঠাৎ বলে ওঠে, আচ্ছা, তোমার সেই বাউন্ডুলে দেওরটির খবর কি? সেই যাকে আমি বাড়িতে ঢুকতে দিইনি, দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। দুগ্গা দুগ্গা, তাড়িয়ে আবার কি? অম্বিকা ঠাকুরপোর কথা বলছ? সুবালা ব্যস্ত গলায় বলে, তুমি বলে তাকে কত ভালোবাসো, সেও মেজ বৌদি বলে। থেমে যায় সুবালা, নেহাতি গলাটা বুঝে আসায়। জানি। সুবর্ণ একটু থামে, তারপর যেন কৌতুকের গলায় বলে, দাসে ঘর সংসারী হয়েছে না আবার জেলে ঢুকে বসে আছে? ঘর সংসারী? সুবালা বিষণ্ণ গলায় বলে, পোড়া কপাল আমার। সে আবার ঘর সংসারী হবে? সে তো বিভাগী হয়ে গেছে। বিভাগী? হাত ধরা মুঠোখানা শিথিল হয়ে এলিয়ে পড়ে। প্রশ্ন হারানো বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে সুবর্ণ, যেন ওই অদ্ভুত কথাটার দিকেই। সুবালা আঁচলের ভিজে কোণটা দিয়েই আবার চোখটা মুছে নিয়ে ধরা গলায় বলে, তা বিবাগী ছাড়া আর কি? কোথায় কোথায় ঘোরে, 9 মাসে 6 মাসে একখানা চিঠি দেয়, পায়ে হেঁটে নাকি ভারত ঘুরছে। তোমাদের নন্দাই বলে, আবার হয়তো লাগবে ব্রিটিশের পেছনে, তাই দল জোগাড় করছে। আমার তা বিশ্বাস হয় না ভাই। গেরুয়াই নেয়নি, নচেত ও তো সত্যিই একটা বৈরাগী উদাসীন, এ জগৎ ছাড়া অন্য এক জগতের মানুষ। নিজের জন্য কানা করার চিন্তা নেই, অথচ কোথাও কিছু অন্যায় অবিচার দেখলে তো আগুন। সেই যেবার এখানে এসেছিল। হঠাৎ একটু সামলে নেয় সুবালা, অবোধ হলেও যেন বুঝতে পারে সেদিনের কথা আর না তোলাই ভালো। তাই বলে, সেই তার কদিন পরেই বাড়ি ঘর বেচে দিয়ে চলে গেল। বলে গেল, এই ভারতবর্ষে বাংলাদেশের মতন অভাগা দেশ আরও কটা আছে দেখব। মনে মনে তাই ভাবি, মেজবউ, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস,
গড়াতে ভরা আছিস, আর কি করবি? তুই যদি বেটা ছেলে হতিস, নির্ঘাত ওই অম্বিকা ঠাকুরপোর মতনই হতিস। সংসার বন্ধনে বেঁধে রাখা যেত না তোকে। সেরেব কোন দিন জগৎ দেখব বলে পথে বেরিয়ে পড়তিস। মেজো ঠাকুরছি। সুবর্ণ যেন আর্তনাদ করে ওঠে। সুবর্ণ আবার ওর হাতটা চেপে ধরে, আর সুবর্ণর এই আত্মস্বরটা যেন দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আস্তে ঝরে পড়ে। এই কথা ভাবো তুমি, অথচ কদিনই বা দেখলে তুমি আমাকে, আর যারা জীবন ভোর দেখল। সুবালা বুদ্ধিহীন কিন্তু অনুভূতিহীন নয়, তাই সেই ঝরা স্বরের মৃদু মূর্ছনার ওপর আর কথা চাপায় না, শুধু চুপ করে বসে থাকে, অনেকক্ষণ বসে থাকে। তারপর অনেকক্ষণ পর সেই নীরবতা ভেঙে উদ্বিগ্ন গলায় বলে, হাতটা যে তোমার বড্ড ঘামছে মেজবউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।